হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিনা? সবাই কি সাউন্ড ঠিকঠাক শুনতে পাও? এই তোমাদেরকে ভুলে গেছি মানে? কি ভুলে গেছি? আশ্চর্য তো, কোত্থেকে আসলে এই সমস্ত কমেন্ট? মানুষ কি তার প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে? বলো। তোমরা তো আমার প্রথম ভালোবাসা, তোমাদেরকে কি ভোলা যায়? বলো। তোমাদের বই বই হচ্ছে, তো এখন রেডি হচ্ছে। তোমাদের ব্যাচ শেষ হতে হতে কি সবগুলা বই চলে আসতে পারবে কিনা এটা নিয়ে একটু কনফিউশন আছে। কারণ ধরো 1 বছরের মধ্যে হয়তো শুধু ফার্স্ট পেপারটা রেডি হবে, বুঝতে পেরেছো? তারপরে সেকেন্ড ইয়ারে থাকতে, মানে ধরো 1 বছর পরে তো তোমাদের ওই যে কম্প্যাক্ট সিরিজই আসবে, তখন ওইটাই ফলো করতে হবে বেশি। তো তোমাদের জন্য আপাতত আমাদের যেই প্র্যাকটিস শিট আছে ওয়েবসাইটে, ওইটাই ভালো মতন শেষ করো, কারণ বইয়ের কাজ আমরা চেষ্টা করছিলাম তোমাদের সময় থেকেই কাজটা শুরু করার। এবং আসলে বইয়ের কাজ এত হেক্টিক, মানে দেখা যায় বইয়ে ভুল বাইর হইতেই থাকে। এটা আরও তোমাদের অভিভাবক আরও ভালো বলতে পারবে। মানে বই দেখা যায় সব রেডি, তারপরে দেখা গেল আবার একটা ভুল। তো আসলে কোয়ালিটি মেনটেন করতে চাইলে একটু সময় লেগে যায়। তো তোমাদের ব্যাচের থেকে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আসলে আমরা ওই সময় কেউ প্রমিস করি নাই যে আসলেই ডেলিভার করতে পারবো টাইমলি। এখনও 27 ব্যাচের বইয়ের ফরম্যাটিংয়ের কাজ চলতেছে, তাও আবার সাইকেল 1-এর। তো ঈদের পরে ওটা প্রিন্টে যাবে, বা ঈদের আগে হয়তো কিছু কপি প্রিন্টে চলে আসবে। তো সব কিছু মিলায়ে দেখা যাবে তোমাদের ব্যাচ শেষ হতে হতে সবগুলা বই আসলে রেডি করা পসিবল হবে না। এবং শেষের দিকে দেখা যাবে তোমাদের জন্য তখন কম্প্যাক্ট সিরিজটাই বেশি প্রয়োজনীয় হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? তো তখন তোমরা কম্প্যাক্ট সিরিজটা ফলো করলেই হবে। আর আপাতত তোমাদের যেই প্র্যাকটিস শিটগুলো দেওয়া হয়েছে এগুলো ভালো মতন শেষ করো, তাইলেই হবে ইনশাল্লাহ। তোমাদের তো জার্সি দিলেন না, কিছু বলেন এখন। আচ্ছা দেখি, জার্সি নিয়ে তোমাদের একটা কিছু। তোমাদের তো যে রিসেন্ট মনে হয় মেগা এক্সামে জার্সি দেওয়া হয়েছে, আমাকে আরেকবার আপডেট নেওয়া লাগবে। দেখি তোমাদের জন্যও জার্সির একটা কন্টেস্ট বা কিছু একটা দিব। ঠিক আছে, ঠিক আছে। বাহ, এই জার্সি তোমাদের অনেক পছন্দ, বাহ। অবশ্যই দিব, আরে দিব না মানে? তোমাদের না দিলে কাদেরকে দিব বলো? তোমরা হচ্ছে আমার প্রথম ভালোবাসা, তোমাদেরকে না দিয়ে কাদেরকে দিব? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমরা আহ, স্থিতিস্থাপকতা যেই পার্টটা ছিল সেই পার্টের 2টা ক্লাস হয়েছিল, আর তোমাদের মাঝখানে একদিন অপূর্ব ভাইয়া মনে হয় প্রবাহী পদার্থের একটা লেকচার নেওয়া শেষ করছে। তো আমরা আজকে স্থিতিস্থাপকতা 3 নাম্বার ক্লাসটা করব। আর আজকের ক্লাসে মূলত ধরো এই অধ্যায়ের যে সমস্ত কনসেপ্টগুলো ম্যাথ করার জন্য লাগে সেগুলো কিন্তু আজকের ক্লাসেই আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। না দেখি তোমাদের মেগা এক্সাম বাদে, মেগা এক্সামের মধ্যে তো এখন দেওয়া হয়ই জার্সি। আর এছাড়াও দেখি মাঝে মাঝে কিছু একটা কন্টেস্ট আয়োজন করে জার্সি গিভঅ্যাওয়ে করব। ঠিক আছে? ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা শুরু করি আস্তে ধীরে, হ্যাঁ? বিসমিল্লাহ। সো আমাদের প্রথমে দেখো, যে টপিক নিয়ে আগে আলোচনা করব, আমরা লাস্ট ক্লাসে যতটুকু পর্যন্ত দেখেছিলাম, লাস্ট ক্লাসটাতে কিন্তু আমরা দেখেছিলাম আমাদের বিকৃতি কাকে বলে, তারপর বিকৃতির সূত্রগুলা কি ছিল সেগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা দেখেছিলাম হচ্ছে পীড়ন, এবং আমরা দেখেছিলাম হচ্ছে পীড়ন। তো আমাদের এই যে পীড়ন আর বিকৃতি, এই দুইটা নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে।
আমরা আজকে শুরু করব, একটু ছোট করে ওভারভিউ করে নেই যে আগের দিন কি পড়ছিলাম। দেখো বিকৃতিটা কি ছিল, বিকৃতিটা ছিল হচ্ছে একক মাত্রায় যে পরিবর্তন। অর্থাৎ যদি আমরা দৈর্ঘ্য বিকৃতির কথা বলি, যে মনে করো কোনো একটা তারের দৈর্ঘ্য আগে ছিল এতটুকু, তারটাকে টান দেওয়া হয়েছে, টান দেওয়ার ফলে দেখা গেছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে। তো তারের দৈর্ঘ্য যতটুকু পরিমাণে বৃদ্ধি পেল এবং তারের আদি যে দৈর্ঘ্যটা ছিল, এই বৃদ্ধি ডিভাইডেড বাই আদি, এটাকেই আমরা বলছিলাম কিন্তু আমাদের বিকৃতি। সো আমরা 3 রকমের বিকৃতির কথা আগের দিন শুধুমাত্র বলেছিলাম। 3 রকমের বিকৃতি কি কি ছিল? 3 রকমের বিকৃতি ছিল হচ্ছে, একটা ছিল হলো আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা ছিল হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা ছিল হচ্ছে আমাদের কৃন্তন বিকৃতি বা আকৃতিগত বিকৃতি, যেটা কৃন্তন বিকৃতি, এবং আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি। আমরা আজকে এই 3 টাইপের বিকৃতি নিয়ে আরও পড়াশোনা করব। এবং আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে পীড়ন নামে একটা কনসেপ্ট ছিল। সো পীড়নের ক্ষেত্রে পীড়ন এটা কি ছিল, যে যখন আমরা কোনো একটা তারকে টেনে লম্বা করলাম, যখন একটা তারকে আমরা টেনে লম্বা করলাম, তখন দেখা গেল যে এই তারের ভিতরে তারটাকে পুনরায় আগের অবস্থায় ফেরত নিয়ে আসার জন্য একটা ইন্টারনাল ফোর্স, একটা প্রত্যয়নী বল, একটা রিস্টোরিং ফোর্স এখানে তৈরি হচ্ছে। তো এই যে রিস্টোরিং ফোর্সটা পার এরিয়া, এটাকেই কিন্তু আমরা বলেছিলাম পীড়ন। এবং বিকৃতির মতন পীড়নও কিন্তু আমরা 3 রকমভাবে আলোচনা করতে পারি। একদম সিমিলারলি অনুদৈর্ঘ্য পীড়ন আছে, কৃন্তন পীড়ন আছে এবং আয়তন পীড়ন আছে। ঠিক আছে, একদম সেম রকমভাবে বিকৃতি যেরকম 3 রকমের আছে, পীড়নও কিন্তু 3 রকমের আছে। এবং পীড়নটা কোন দিক বরাবর কাজ করছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা 2 ভাবে পীড়নকে ভাগ করেছিলাম। পীড়নটা কোন দিক বরাবর কাজ করছে, পীড়নের মানে এটা কি লম্ব বরাবর কাজ করছে নাকি স্পর্শক বরাবর কাজ করছে, দিকের ওপরে, দিকের ভিত্তিতে 2 প্রকার। দিকের ভিত্তিতে আমরা এটাকে 2 প্রকারে ভাগ করতে পারি। একটা হলো যে আমাদের স্পর্শকীয় পীড়ন, যেটা স্পর্শকীয় পীড়ন, এবং আরেকটা ছিল অভিলম্ব পীড়ন। মনে পড়ে, একটা ছিল অভিলম্ব পীড়ন। সো অভিলম্ব পীড়নটা হচ্ছে সবসময় এই যে ফেসটা আছে বা যে তলটা আছে তার সাথে লম্ব বরাবর কাজ করে। আর স্পর্শকীয় পীড়ন যেটা, সেটা হচ্ছে এই যে সবসময় যে তল বরাবর যে পীড়নটা কাজ করে, সেটা হচ্ছে ছিল স্পর্শকীয় পীড়ন। এগুলো আমাদের জাস্ট আগের ক্লাসের পড়াগুলো একটু রিক্যাপ করলাম। এখন আসো আমরা আগে যে টপিকটা থেকে এখন কন্টিনিউ করব, সেটা হচ্ছে হুকের সূত্র। এগুলা নোট না করলেও হবে, এগুলা জাস্ট আগের ক্লাসের একটু রিক্যাপ। সো হুকের সূত্র যেটা, এখান থেকে নোট করা শুরু করো। দেখো হুকের সূত্রটা বলে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হলো বিকৃতির সমানুপাতিক। তাহলে পীড়ন বিকৃতির সমানুপাতিক, আমরা এখান থেকে আসলে কি লিখতে পারি? দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এখানে কয়েকটা কথা আগে এটুকু লিখে নাও, তারপরে বলছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হলো হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সো আমাদের এই যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটা কতটুকু, কখন এই জিনিসটা সত্য, কোন রেঞ্জের মধ্যে এটা সত্য, এটা সকল ক্ষেত্রে সত্যি না। এটা কতটুকু রেঞ্জের মধ্যে সত্য, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা গুরুত্বপূর্ণ। দেখো স্থিতিস্থাপক সীমা এটা আসলে কিসের সীমা? এটা কি আমাদের কিসের সীমা ছিল? এটা কি আমাদের ওই যে বিকৃতির সীমা ছিল নাকি এটা বলের সীমা ছিল? দেখো এটা আসলে মূলত
বল বাই ক্ষেত্রফল বা পীড়নের সীমা, এটা হলো মূলত একটা পীড়নের সীমা। পীড়নের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখা যায় পীড়ন বিকৃতির সমানুপাতিক। সো তোমার যদি অবজেক্টিভ অপশনের মধ্যে এরকম প্রশ্ন থাকে যে স্থিতিস্থাপক সীমা আসলে এটা কিসের সীমা, এটা কি দৈর্ঘ্যের সীমা, এটা কি বলের সীমা, এটা কি পীড়নের সীমা, যদি পীড়ন অপশনে থাকে তাহলে অবশ্যই এটা পীড়নের সীমা হবে। কিন্তু যদি পীড়ন অপশনে না থাকে সেই ক্ষেত্রে অপশনে হয়তো বলটা থাকবে, সেক্ষেত্রে আমাদের বলের সীমাটা দেওয়া লাগবে। ঠিক আছে, এটা বিকৃতির সীমা না, এটা কিন্তু আসলে স্থিতিস্থাপক সীমা বলতে এটা পীড়নের একটা সীমা, অর্থাৎ একটা নির্দিষ্ট পীড়ন পর্যন্ত বা একটা নির্দিষ্ট স্ট্রেস পর্যন্ত দেখা যায় পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক থাকে। স্ট্রেস যদি এর থেকে একটু বেশি হয়ে যায় তখন কিন্তু এইটা স্থিতিস্থাপক সীমার বাইরে চলে যায়, এবং যখন স্থিতিস্থাপক সীমার বাইরে কোনো একটা পদার্থ চলে যায় তখন কিন্তু সেটা পার্মানেন্ট একটা ডিফরমেশন হয়ে থাকে, যেমনটা আমরা রাবার ব্যান্ডের ক্ষেত্রে দেখি। সো রাবার ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত ছেড়ে দিলে কিন্তু সেটা আবার আগের জায়গায় ফেরত আসে, কিন্তু যদি অনেক টেনে লম্বা করি ছেড়ে দিলে কিন্তু সেটা পুনরায় আগের দৈর্ঘ্য ফিরে পায় না, আর তার একটা পার্মানেন্ট বিকৃতি কিন্তু হয়ে থাকে, পার্মানেন্ট একটা ডিফরমেশন কিন্তু হয়ে থাকে। তো স্থিতিস্থাপক সীমার বাইরে গিয়ে যদি আমি আরও পীড়ন প্রয়োগ করি বা আরও বেশি বল প্রয়োগ করি বা বস্তুর মধ্যে যদি পীড়নটা বেশি হয়ে যায়, মানে স্থিতিস্থাপক সীমার থেকেও যদি বস্তুর মধ্যে পীড়নটা বেশি হয়ে যায়, তখন দেখা যাবে যে সেটা আর পুনরায় আগের জায়গায় ফেরত আসছে না, দেখা যাবে তার একটা পার্মানেন্ট বিকৃতি কিন্তু থেকে যাবে। ঠিক আছে, সো আমরা এইটা মাথায় রেখো, এটা কিন্তু স্থিতিস্থাপক সীমা, এটা কিসের সীমা, এটা হচ্ছে পীড়নের সীমা। আর যদি অপশনে পীড়নটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দেওয়া লাগবে কি, সেক্ষেত্রে দেওয়া লাগবে বাহ্যিক বলের সীমা। ঠিক আছে, ডান। আচ্ছা, এইবার খেয়াল করো, এই যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি বললাম, প্রপোর্শনাল টু সাইন যেটা আছে এটাকে যদি সমান সমানে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, পীড়ন সমান সমান আমরা কিন্তু একটা ধ্রুবক এখানে যদি নেই তাহলে কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে একটা সমীকরণ বানানো যাবে। তাহলে পীড়ন সমান সমান হচ্ছে একটা ধ্রুবক ইনটু বিকৃতি। এখন এই যে ধ্রুবকটা, আমরা যখন এই ধ্রুবকের কথাটা বলবো, সো এই ধ্রুবকটা আসলে এইটাকে কি নামে ডাকা হয়, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলি, এই ধ্রুবকটাকে আমরা বলি উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে আমরা বলি উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তুমি দেখো 3 রকমের পীড়ন 3 রকমের বিকৃতি কিন্তু আমরা পড়ছি, সো গুণাঙ্কটাও কিন্তু এরকম 3 রকমের গুণাঙ্ক আছে, বুঝতে পারছো? যেমন আমাদের যখন কোনো বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে তখন কিন্তু বস্তুর মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন তৈরি হয়, যখন কোনো বস্তুর মধ্যে কৃন্তন বিকৃতি ঘটে তখন বস্তুর মধ্যে কৃন্তন পীড়ন তৈরি হয়, যখন বস্তুর আয়তন বিকৃতি ঘটে তখন বস্তুর মধ্যে আয়তন পীড়ন তৈরি হয়। এবং এই পীড়ন এবং বিকৃতির মধ্যে যে সম্পর্ক, যে ভাইয়া বিকৃতি কতটুকু হলে পীড়ন কতটুকু হবে, বিকৃতি কতটুকু হলে পীড়ন কতটুকু হবে, এই সম্পর্কটাকে কিন্তু আমরা সমান সমান দিয়ে যদি প্রকাশ করতে চাই তাহলেই কিন্তু এই ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্কটার দরকার হয়। সো যেহেতু 3 রকমের পীড়ন বিকৃতি আছে, তো 3 রকমেরই কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কও আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, সো আমাদের এখানে এটাকে আমরা ইংরেজিতে কি বলছি, মডুলাস অফ ইলাস্টিসিটি, এটাকে আমরা বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এবং দেখো আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান আসলে কত, স্থিতিস্থাপক গুণাঙ্ক এইটা সমান সমান হচ্ছে তাহলে পীড়ন বাই বিকৃতি। তাহলে আমি আরো সুন্দর করে এই সংজ্ঞাটা দিতে পারি এভাবে যে একক বিকৃতির জন্য বস্তুর মধ্যে উদ্ভূত যে পীড়ন, একক বিকৃতির জন্য বস্তুর ভিতর উদ্ভূত পীড়নকে
স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ঠিক আছে, একক বিকৃতির জন্য বস্তুর ভিতরে উদ্ভূত পীড়নকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। সো দেখো, এই বিকৃতি যদি এক একক হয় তাহলে এক একক বিকৃতির জন্য বস্তুর ভিতরে যেই উদ্ভূত পীড়ন সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এইটার মান আসলে কিসের উপরে নির্ভর করে? স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার মান কিসের উপরে নির্ভর করে? এটা একটু লিখি, আশা করি তোলা হয়ে গেছে তোমাদের, আশা করি তোলা হয়ে গেছে। সো দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কটা কিসের উপরে নির্ভর করে? ওকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ভর করে উপাদান ও তাপমাত্রার উপর। উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। অর্থাৎ একটা নির্দিষ্ট উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট হয়। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কিন্তু তারের দৈর্ঘ্য কেমন, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন, ব্যাসার্ধ কেমন, এইগুলার উপরে ডিপেন্ড করবে না। সো স্থিতিস্থাপক গুণাঙ্কটা ডিপেন্ড করবে কোন উপাদান, এটা কি স্টিলের, এটা কি রাবারের, এটা কি তামার, কিসের। তো যেইটা উপাদান সেই উপাদানের উপরে নির্ভর করবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা, এবং তাপমাত্রার উপরেও স্থিতিস্থাপক গুণাঙ্কটা নির্ভর করে। আমরা জানি যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা বৃদ্ধি পেলে গুণাঙ্ক হ্রাস পায়। নর্মালি এটাই হয়, গুণাঙ্ক হ্রাস পায়। হ্যাঁ, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সাধারণভাবে এর মান হচ্ছে হ্রাস পায়। কিছু এক্সেপশনাল কেস আছে, কিছু এক্সেপশনাল উপাদান আছে, সেগুলোতে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি পেলে গুণাঙ্কটাও বৃদ্ধি পায়। কিন্তু নর্মাল টাইপের যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলা উষ্ণতা বাড়লে বা তাপমাত্রা বাড়লে কিন্তু সাধারণভাবে এই গুণাঙ্কগুলোর মান হ্রাস পায়। ঠিক আছে, এখন দেখো আমরা এখান থেকে যদি সমীকরণটার দিকে আরেকবার দেখি, যে আমাদের পীড়ন এটা সমান সমান হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বিকৃতি। তো আমরা যদি একটা গ্রাফ আঁকি, যে গ্রাফের মধ্যে পীড়নটাকে আমরা বসাবো ওয়াই অক্ষ বরাবর, এবং বিকৃতিটাকে আমরা বসাবো এক্স অক্ষ বরাবর। দেখো, ওয়াই অক্ষ বরাবর বসাবো পীড়ন, এক্স অক্ষ বরাবর বসাবো বিকৃতি। সো এই পীড়নটাকে আমরা নিছি কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর। বিকৃতিটাকে আমরা নিছি এক্স অক্ষ বরাবর। সমান সমান দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, এটা তো একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। সো ধ্রুবকটাকে যদি আমি এম দিয়ে রিপ্লেস করি তাহলে কিন্তু আমরা মূল বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ পাচ্ছি, ওয়াই সমান সমান এম এক্স। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু দেখো এরকম হতে পারে, এটা এরকম হতে পারে। সো গ্রাফটা কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে দেখো ঢালের উপরে। এবং এই যে ঢাল, এই ঢালটাই কিন্তু মূলত স্থিতিস্থাপক গুণাঙ্কটার মান নির্দেশ করছে। সো আমাদের বলতো হলুদ গ্রাফ এবং এখানে একটা কমলা গ্রাফ, বা এটা একটু নামকরণ করে দিই, এটা এ তার, এটা মনে করো বি তার। দুইটা দুই রকমের তার আছে, একটা হলো এ তার, একটা হলো বি তার। বলতো কোনটার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি, এর নাকি বি এর? কার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি, এ তারের নাকি বি তারের? ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেহেতু এ তারের ঢালটা বেশি, যার এম বড় তারই কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কটা বড়। অর্থাৎ এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, বি তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু কম। আচ্ছা, এখন কথা হলো যে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি তার কি হয়, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক যার কম তারই বা কি হয়? সো স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি,
যার বেশি সেই উপাদান অধিক স্থিতিস্থাপক। সেই উপাদান অধিক স্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি সেই উপাদানই কিন্তু অধিক স্থিতিস্থাপক। তার মানে আমি এখানে বলতে পারি আমাদের এ তার কিন্তু বেশি স্থিতিস্থাপক বি তারের থেকে। এ তারের তুলনায় কিন্তু বি তার অধিক স্থিতিস্থাপক। এর তুলনায় বি অধিক, সরি, বি এর তুলনায় এ অধিক স্থিতিস্থাপক। বি এর তুলনায় এ অধিক স্থিতিস্থাপক। হ্যাঁ, বি এর তুলনায় এ হচ্ছে অধিক স্থিতিস্থাপক। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে যেটা দেখলাম, যদি আমরা এরকম কোনো একটা গ্রাফ থাকে পীড়ন ভার্সেস বিকৃতি, সেই গ্রাফের যদি আমরা ঢাল বের করি তাহলে এই ঢালটাই কিন্তু মূলত আমাদের এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার মান নির্দেশ করে। ঢালটাই কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, সেটার মান নির্দেশ করে। ঠিক আছে, বুঝলাম। এইবার আসো আমরা বিভিন্ন টাইপের পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করব। যেমন অনুদৈর্ঘ্য পীড়নের সাথে অনুদৈর্ঘ্য বিকৃতি, বা আমাদের আয়তন বিকৃতির সাথে আয়তন পীড়ন। এইরকম বিভিন্ন, আমরা 3টা টাইপের পীড়ন বিকৃতি দেখছি, 3টা টাইপের গুণাঙ্ক নিয়েও আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, 3টা টাইপের গুণাঙ্ক নিয়েও আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো প্রথম কেসটা। সো প্রথমে আমরা আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। সবাই একটু লিখে ফেলবা, যা লিখবো লিখে ফেলবা খাতায়। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য গুণাঙ্ক। দেখো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকেই সবচেয়ে বেশি পরিমাণ ম্যাথ আসে এই কনসেপ্টটা থেকেই। সো মনে করো আমরা এখানে দেখলাম যে কোনো একটা তার রাখা আছে, মনে করো রাখা আছে। হ্যাঁ, এই তারের যে আদি দৈর্ঘ্য, সেই আদি দৈর্ঘ্য মনে করলাম ক্যাপিটাল এল, এবং আমরা এই তারের উপরে একটা বল প্রয়োগ করেছি, এফ পরিমাণ একটা বল প্রয়োগ করেছি, যার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে স্মল এল। তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল মনে করলাম এ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পীড়ন হলো এফ বাই এ আর বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। যদি আমরা সমান সমান দিয়ে লিখি তাহলে এখানে তো একটা কনস্ট্যান্ট বসাতে হবে। তো এই কনস্ট্যান্টটা আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। অনুদৈর্ঘ্য পীড়ন বিকৃতির যেই স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, এবং এই ওয়াইটার নাম হচ্ছে ইয়ংস মডুলাস বা ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংস মডুলাস, বা এটাকে আমরা বলি ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক। ঠিক আছে, তো অনুদৈর্ঘ্য বিকৃতি, পীড়ন এবং গুণাঙ্ক আশা করি বুঝতে পারছো। এইটুকু পার্ট যেটা, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি, এবং এই ওয়াই যেটা সেটা হচ্ছে ইয়ংস মডুলাস বা ইয়ংয়ের গুণাঙ্ক। এখন খেয়াল করো, সবসময় আমরা যখন প্রপোর্শনাল সাইনটা দেই, এই যে আগের স্লাইডে যে আমরা পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি দিলাম, সবসময় মনে রাখবা পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি যখনই আমরা বলছি, সবসময় কিন্তু প্রপোর্শনাল সাইনটার বাম পাশে বসে ইফেক্ট, বাম পাশে বসে হচ্ছে ইফেক্ট, এবং ডান পাশে বসে কিন্তু কজ, তাই না? সবসময় দেখবা আমরা যখনই প্রপোর্শনাল সাইন বসাবো তখন ইফেক্ট আগে বসবে এবং কজটা কিন্তু পরে বসে। সো ইফেক্ট হয় কজের সাথে প্রপোর্শনাল, কজ যত বাড়বে তত বেশি ইফেক্ট তৈরি হবে। যে আমাদের রেজাল্ট ইজ প্রপোর্শনাল টু স্টাডি, সো আমাদের স্টাডি যত বেশি করব তত বেশি কিন্তু রেজাল্ট আমরা পাবো। ওই স্টাডিটা হচ্ছে কজ, কারণ, আর রেজাল্টটা হচ্ছে তার ইফেক্ট।
সো আমরা সবসময় কিন্তু খেয়াল করো ডান পাশে বসাই কজ আর বাম পাশে বসাই ইফেক্ট। সো এইখানেও খেয়াল করো কোন জিনিসটা আগে ঘটে, সেটাই তো কজ, তাই না? সো আমাদের পীড়ন আর বিকৃতির মধ্যে বলো তো কোনটা আগে ঘটে? আগে কিন্তু ঘটে বিকৃতি। বস্তুটা আগে যখন ডিফর্ম হয় তখনই কিন্তু সেটা আবার পুনরায় আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করে, এবং এই পুনরায় আগের অবস্থায় ফেরত আসার জন্য যেই রিস্টোরিং ফোর্সটা দেয়, সেই রিস্টোরিং ফোর্স পার এরিয়াটাই হচ্ছে পীড়ন। সো আমরা এই বিকৃতি আর পীড়নের মধ্যে কিন্তু বিকৃতি আগে হয়, পীড়ন কিন্তু পরে হয়। তো এই কারণে আমাদের ইফেক্ট হচ্ছে আগে শুরুতে বসবে, ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। যত বেশি বিকৃতি হবে পীড়ন কিন্তু সেই অনুযায়ী তত বাড়তে থাকবে। ঠিক আছে, গেল। এইবার খেয়াল করো, তাহলে একই কথা এটার জন্যও কিন্তু প্রযোজ্য, যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এই বাম পাশে বসছে পীড়ন, ডান পাশে বসছে বিকৃতি, আর এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলছি ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন বলতো, আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি পীড়ন গুণাঙ্ক এটা তো দেখলাম। যদি এবার আমরা চলে যাই আমাদের কৃন্তন, কৃন্তন বিকৃতি বলতে কি বুঝি সেইটা আগে আমরা দেখব। কৃন্তন পীড়ন এটা কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব, এবং গুণাঙ্ক কিভাবে নির্ণয় করে এইটাও আমরা দেখব। সো খেয়াল করো, কৃন্তনটাকে আরো আরেকভাবে ডাকা হয়, সেটা হচ্ছে আকৃতি। কৃন্তনের আরেকটা ভালো নাম হচ্ছে আকৃতি। সো যখন কোনো একটা পদার্থের আকৃতিগত পরিবর্তন করা হয় তখন কিন্তু তার মধ্যে একটা পীড়ন জেনারেট হয়, সেই পীড়নকে আমরা বলি কৃন্তন পীড়ন। যেমন দেখো, আমাদের কাছে মনে করো কোনো একটা, সাপোজ আমাদের কাছে কোনো একটা ঘন বস্তু রাখা আছে, এইরকম মনে করো কোনো একটা ঘন বস্তু আমাদের কাছে রাখা আছে, এরকম একটা ঘন বস্তু আমাদের কাছে রাখা আছে। ওকে, সো আমরা কি করলাম, এই ঘন বস্তুটার দ্বারা একটা ছোট্ট কপি আগে একটু করে নেই। এই ঘন বস্তুটার আমরা স্পর্শক বরাবর একটা বল প্রয়োগ করলাম। আমরা এই ঘনবস্তুটার স্পর্শক বরাবর আমরা একটা এফ অ্যাপ্লাই করলাম। কোন তলের উপরে অ্যাপ্লাই করছি? আমরা এই যে দেখো উপরি যে তলটা আছে না, এই উপরি তলের উপরে, উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে মনে করো এ, তার উপরে আমরা একটা এফ বল এটা এফ ফোর্স আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো যখন আমরা এফ বল অ্যাপ্লাই করলাম তখন স্বাভাবিকভাবে এটার অবস্থা কি হবে? যেমন আমরা যদি একটু এভাবে দেখি, যে মনে করো আমাদের বক্সটা আগে কি অবস্থায় ছিল, বক্সটা আগে এইরকম একটা অবস্থায় ছিল, তাই না? এখন মনে করো এই বক্সটার উপরে যখন আমরা এরকম একটা স্পর্শকীয় বল প্রয়োগ করেছি, স্পর্শকীয় বল প্রয়োগ করার ফলে দেখা গেল আমাদের এই বস্তুটা এই দিক বরাবর একটু হেলে গেল, একটু এদিক বরাবর হেলে গেল, একটুখানি এদিক বরাবর হেলে গেল। একটুখানি এদিক বরাবর এটা হেলে গেল। এটা এটার মতনই আছে। ওকে, সো যেটা হলো যে যখন আমরা এই রকম একটা শেপের উপরে স্পর্শকীয় একটা বল প্রয়োগ করলাম,
তখন এই পুরো স্ট্রাকচারটা কিন্তু একটুখানি এদিক বরাবর হেলে গেল। তো আমাদের এইখানে যে অংশটা শুরুতে ছিল, দেখো এইখানে যে একটা অংশ ছিল, এটা কিন্তু শুরুর অংশটা। সো আমাদের এই শুরুর অংশটা আমরা বল প্রয়োগ করছি কিন্তু এই দিক বরাবর, এদিক বরাবর বল প্রয়োগ করছি। সো এদিক বরাবর বল প্রয়োগ করার ফলে এটা যতটুকু উপরের তলটা যতটুকু ডান দিকে সরণ হয়েছে বা যতটুকু ডান দিকে সরে গেছে উপরের তলটা, সেই সরণের পরিমাণ মনে করলাম ডেল্টা এক্স। এবং এর যে একটা সাইডের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা মনে করলাম এল। সো আমাদের এখানে ক্রিন্তন বিকৃতি বলতে আমরা যেটাকে বুঝি, ক্রিন্তন বিকৃতি বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ডেল্টা এক্স ডিভাইডেড বাই এল। ডেল্টা এক্স ডিভাইডেড বাই এল। দেখো এটা যে শুধুমাত্র ঘনকের জন্যই হতে হবে এরকমটা না। সাপোজ আমাদের কাছে মনে করো একটা সিলিন্ডার আছে, আমাদের কাছে মনে করো একটা সিলিন্ডার আছে। তো এই সিলিন্ডারটার উপরি যেই তলটা, সেই উপরি তলের উপরে মনে করো আমরা এরকম একটা স্পর্শকীয় বল প্রয়োগ করলাম। সো স্পর্শকীয় বল প্রয়োগ করলে এখন কি হবে? স্পর্শকীয় বল প্রয়োগ করলে কি হবে? সো স্পর্শকীয় বল প্রয়োগ করলে আমরা দেখব যে এই বলটার প্রভাবে আমাদের উপরি তল যেটা, সেই উপরি তলটা কিন্তু একটুখানি এরকম করে হেলে যাবে, একটুখানি এরকম করে হেলে যাবে। কোন বলের প্রভাবে? এই স্পর্শকীয় বলের প্রভাবে। এবং এই যে আদি যে অংশটা ছিল বা আগে আমাদের উপরে যে তলটা ছিল, এই তলটার কতটুকু সরণ হয়েছে, এই তলটার কতটুকু সরণ হয়েছে, এই সরণের পরিমাণটা কতটুকু, এটা হলো ডেল্টা এক্স। এই সরণের পরিমাণ হচ্ছে ডেল্টা এক্স। এবং এই লম্ব বরাবর তার যেই দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে যদি এল হয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের ক্রিন্তন বিকৃতি যেটা, সেই ক্রিন্তন বিকৃতি এই ক্ষেত্রেও কিন্তু ডেল্টা এক্স ডিভাইডেড বাই এল। এবং এখানে একটা বড় শর্ত হচ্ছে যে আমরা স্পর্শকীয় বলটা তো প্রয়োগ করব, খেয়াল রাখতে হবে যাতে করে কোনো আয়তন পরিবর্তন না হয়। আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, আয়তনটা কনস্ট্যান্ট। সো আমাদের বল প্রয়োগ করব, কিন্তু বল প্রয়োগ করার ফলে আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। ঠিক আছে, আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না, এটা খেয়াল রেখো। আচ্ছা, এখন বলো তো যে যদি বস্তুটার উপরে শুধু এই উপরে একদিকে বল প্রয়োগ করে তাহলেই কি এরকম ভাবে বেঁকে যাবে? এটা না। খেয়াল করো, সমান পরিমাণ একটা বল কিন্তু আসলে বিপরীত দিকেও থাকতে হবে। এই দিক বরাবরও কিন্তু একটা সমান পরিমাণ এফ বল থাকতে হবে। তা না হলে শুধুমাত্র উপরের দিকে বল প্রয়োগ করলে কিন্তু বস্তু দেখা যাবে ডিফর্ম হবে না। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম না যে যদি আমি একটা বস্তুকে ডিফর্ম করতে চাই তাহলে কি দুই দিক থেকে বল টান দিতে হয়, সমান পরিমাণ বল বিপরীত দিকে, মানে দুইটা বিপরীত দিক থেকে দুইটা বল দেওয়া লাগে। তো এইখানেও কিন্তু দেখো স্পর্শকীয় বল শুধু একদিক বরাবর দিলে দেখা যাবে এটা হয়তো ডিগবাজি খেয়ে চলে যাবে, বা এটার একটা ত্বরণ লাভ করবে যদি একটা দিক বরাবর শুধুমাত্র এটা বল কাজ করে। সো অবশ্যই আমাদের কিন্তু যখন এটাকে আমি এরকম আকৃতিগত একটা পরিবর্তন ঘটাতে চাই, তখন কিন্তু বইগুলোতে সবগুলোতেই দেওয়া আছে একমুখী বল, কিন্তু আসলে একমুখী বল দিয়ে কাজ হয় না কখনো। সবসময় আমাদেরকে কিন্তু এই দুইটা দিক বরাবর সমান এবং বিপরীত মুখে একটা বল দিয়েই কিন্তু এখানে ক্রিন্তন একটা বিকৃতি ঘটাতে হবে। এখানেও সেই একই জিনিস, যে এই দিক বরাবর কিন্তু সমান মানের একটা বল অবশ্যই প্রয়োগ করতে হবে, তা না হলে এখানে কিন্তু কখনোই তার শেপের পরিবর্তনটা হবে না। তাহলে খেয়াল করো, আমরা এখানে ক্রিন্তন বিকৃতিটা দেখলাম, ক্রিন্তন পীড়নটা তাহলে কি হবে? ক্রিন্তন পীড়নটা কি হবে? সো খেয়াল করো, ক্রিন্তন পীড়নটা কিন্তু যে যখন এটা বিকৃতি হয়ে গেছে তখন কি এর ভিতর থেকে একটা ইন্টারনাল ফোর্স জেনারেট হয়েছে না, যেটা সেটাকে চাবে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে। তো সেই ইন্টারনাল ফোর্স পার এরিয়া, ওই ইন্টারনাল ফোর্স পার এরিয়া সেটাকেই কিন্তু আমরা বলছি ক্রিন্তন পীড়ন। তাহলে আমরা যদি এক্ষেত্রে ক্রিন্তনের ক্ষেত্রে হুকের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে হুকের সূত্র কি বলে? হুকের সূত্র বলে ক্রিন্তন পীড়ন ইজ ইকুয়ালস টু ক্রিন্তন গুণাঙ্ক, একটা গুণাঙ্ক, এই গুণাঙ্কটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি,
ইনটু হচ্ছে ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। সো এই যে গুণাঙ্কটা, এইটাকে আমরা কিন্তু বলি দৃঢ়তার গুণাঙ্ক। এটাকে আমরা নাম দেই দৃঢ়তার গুণাঙ্ক। আগেরটাকে কি নাম দিছিলাম? ইয়ংস মডুলাস। এটাকে দৃঢ়তার গুণাঙ্ক বলে, এটাকে ক্রিন্তন গুণাঙ্ক বলে, ইংরেজিতে এটাকে বলে রিজিডিটি মডুলাস, রিজিডিটি মডুলাস। সো আমাদের তাহলে খেয়াল করো, ক্রিন্তন পীড়নের জায়গায় আমি লিখব এফ বাই এ সমান সমান ইটা ইন্টু ইটা ইন্টু ইটা ইন্টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই এল। সো ইটা সমান সমান কি লেখা যাবে? এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এক্স বাই এল। এখন বলো তো, এই যে ডেল্টা এক্স বাই এল, এই জিনিসটা আসলে কি? ডেল্টা এক্স বাই এল এই জিনিসটা কি? মূলত যদি এই অ্যাঙ্গেলটা আমরা থিটা বলি, তাহলে দেখো তো এই সমকোণী ত্রিভুজে আমাদের লম্ব, এই যে থিটার বিপরীত বাহু লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে লেখা যায় এফ বাই এ ডিভাইডেড বাই ট্যান থিটা। যদি থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? থিটা খুবই ক্ষুদ্র হলে, থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয়, থিটার মান ক্ষুদ্র হলে, থিটা খুবই ক্ষুদ্র হলে ট্যান থিটা সমান সমান কিন্তু থিটা লেখা যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো এফ ডিভাইডেড বাই এ থিটা, এবং এই থিটাটা অবশ্যই তখন রেডিয়ান এককে রাখতে হবে, রেডিয়ান এককে রাখতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে আমাদের ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির মধ্যে সম্পর্কটা কি। সো এখানেও যথারীতি আমাদের একটা গুণাঙ্ক আসছে, সেটাকে আমরা বলছি আমাদের দৃঢ়তার গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। ওকে, সো এখান থেকে কয়েকটা জিনিস, যেমন দেখো ক্রিন্তন গুণাঙ্ক যেটা, এটা কিন্তু শুধুমাত্র কিসের ক্ষেত্রে পাওয়া যাবে? ক্রিন্তন গুণাঙ্ক কিন্তু শুধুমাত্র কঠিন পদার্থের জন্যই আমরা এটাকে পাবো। কঠিন পদার্থ ছাড়া কিন্তু তরল বা বায়বীয় এরকম পদার্থের জন্য কিন্তু ক্রিন্তন বিকৃতি বলে কিছু নাই। ঠিক আছে? ওকে, এইবার কয়েকটা জিনিস এক্সট্রা একটু জেনে রাখো। সেটা হচ্ছে, যখন আমরা ক্রিন্তন বিকৃতি হিসাব করছি, আমি ততক্ষণ 3D ছবি নিয়ে চিন্তা করছিলাম। সো মনে করো এবার আমরা একটা 2D ক্ষেত্রের কথা বিবেচনা করছি, 2D একটা ক্ষেত্রের কথা বিবেচনা করছি। তো 2D ক্ষেত্রের জন্য আমরা মনে করলাম এটা হলো ইনিশিয়াল অবস্থা, আর ফাইনাল অবস্থা যেটা, এটাকে একটু মোটা কালি দিয়ে দিচ্ছি, এইটা হলো মনে করো আমাদের একটা ফাইনাল অবস্থা। যখন বলটা প্রয়োগ করা হয়ে গেছে তখনকার ফাইনাল অবস্থা হচ্ছে এইটা। কেমন? এইটা হলো ফাইনাল অবস্থাটা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যে বললাম ক্রিন্তন বিকৃতি, এই ক্রিন্তন বিকৃতি সমান আমরা লিখেছিলাম এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, একদম টপ সারফেসের কথা আমরা বিবেচনা করেছিলাম, যে টপ সারফেসটা যতটুকু পরিমাণ সরণ হয়েছে, বা আপেক্ষিক সরণ বলছি এটাকে। কার সাপেক্ষে আপেক্ষিক সরণ? এই তলার সাপেক্ষে উপরের তলটার, একদম নিচের তলের সাপেক্ষে উপরিতলের সরণটা কতটুকু, এটাকে আমরা বলছি আপেক্ষিক সরণ। সো ক্রিন্তন বিকৃতি সমান সমান, যদি এটাকে বাংলায় এভাবে করে লেখো যে আপেক্ষিক সরণ, আপেক্ষিক সরণ উপরে বসবে, নিচের যে কোনো দুইটা তলের মধ্যে আপেক্ষিক সরণ কত, সেই আপেক্ষিক সরণটা বসবে শুরুতে, ডিভাইডেড বাই হবে তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এই আপেক্ষিক সরণটা কাদের কাদের মধ্যে? আপেক্ষিক সরণটা কাদের কাদের মধ্যে এটা একটু ক্লিয়ার করে নেই, যে বস্তুটার যে কোনো দুইটা সমান্তরাল তলের মধ্যে, বস্তুর
যে কোনো সমান্তরাল তলের মধ্যে, বস্তুর যে কোনো দুইটা সমান্তরাল তলের মধ্যে যে আপেক্ষিক সরণ, যে আপেক্ষিক সরণ এর মানে কি? সো মনে করো আমরা এখানে দুইটা তল নিয়ে আলোচনা করছি। দুইটা তল কারা কারা? মনে করো এইখানে একটা তল নিলাম, হ্যাঁ, এইখানে একটা তল নিলাম, এই তলটার নাম, নিচের তলটার নাম মনে করলাম এ বি, এই তলটার নাম মনে করলাম সিডি, আর এই তলটার নাম মনে করলাম ইএফ। ঠিক আছে, এই তলটার নাম মনে করলাম ইএফ। সো আমরা যদি, তোমাকে আগে চুজ করতে হবে তুমি কোন দুইটা তলের মধ্যে দূরত্ব নিবা। ক্রিন্তন বিকৃতি হিসাব করার সময় তোমাকে আগে চিন্তা করতে হবে যে কোন দুইটা তলের মধ্যে তুমি দূরত্ব নিতে চাও। সো মনে করো আমি এখানে সিডি আর ইএফ, এই যে সিডি আর ইএফ এই দুইটা তলের মধ্যে ক্রিন্তন বিকৃতি পরিমাপ করব। সিডি আর ইএফ এই দুইটা তলের মধ্যে ক্রিন্তন বিকৃতি হিসাব করব। তাহলে দেখো যদি এই দুইটা তলের মধ্যে ক্রিন্তন বিকৃতি হয় তাহলে আপেক্ষিক সরণ আসলে কতটুকু বলো তো? যেমন এই তলের সাপেক্ষে এই তলটা কতটুকু সরে গেছে, সিডি তলের সাপেক্ষে ইএফটা আসলে কতটুকু পরিমাণ সরে গেছে, এই পয়েন্টটার নাম আমি দিলাম মনে করো জি। তাহলে দেখো তো কতটুকু পরিমাণ এটা সরণ হয়েছে, সরণটার পরিমাণ কি জিই না? সরণটার পরিমাণ কি জিই না? সরণটার পরিমাণ হচ্ছে জিই ডিভাইডেড বাই, দেখো তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বলো তো তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি জিসি না? তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি জিসি না? তাহলে এটাও যেমন ক্রিন্তন বিকৃতি নির্দেশ করবে, তুমি খেয়াল করো আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি বলি থিটা, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটাও কি আমাদের থিটা না? এই যে এই অ্যাঙ্গেলটাও কিন্তু তাহলে থিটা। এই যে দুইটা সমান্তরাল রেখা আমরা এইরকম একটা যদি টান দিই তাহলে পরস্পর অনুরূপ কোণ হচ্ছে এই থিটা। সো তার মানে কিন্তু দেখো ক্রিন্তন বিকৃতি তুমি যদি যে কোনো দুইটা তলের সাথে চিন্তা করো, এই তল হইতে পারে, এই দুইটা তল হইতে পারে, উপরেরটা নিচেরটা হতে পারে, যে কোনো দুইটা তলের মধ্যেই কিন্তু তুমি ক্রিন্তন বিকৃতি হিসাব করলে রেজাল্ট সেম আসবে। সো এটা আমাদের কনসেপ্টটা খেয়াল রেখো। কখনো কখনো ইএফ আর সিডি এই দুইটার আমাদের ধরো বিভিন্ন ডাইমেনশন দিয়ে দিল, কতটুকু সরে গেছে এটা বলে দিল, এবং সেখান থেকে আমাদের এই থিটাটা হয়তো বের করা যাবে। তো এই থিটা বের করা যায়, আমাদের কিন্তু ট্যান থিটা এটার মান বের করাও একই জিনিস। সো জিই বাই জিসি বলা যে কথা, এটা একই কথা কিন্তু যদি আমরা ইএফ এবং এবি এই দুইটা তলের মধ্যে নেই, ইএফ এবং এবি এই দুইটা তলের মধ্যে নেই, তাহলে এখানে আপেক্ষিক সরণটা কতটুকু হয়েছে? এখানে আপেক্ষিক সরণ হয়েছে ডেল্টা এক্স। এবং আমাদের তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে এল। তলদ্বয়ের মধ্যবর্তী যেই দূরত্ব সেই দূরত্ব হচ্ছে এল। সো দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে হিসাব করতে পারবো। বুঝতে পেরেছো আশা করি? ঠিক আছে। এবি আর ইএফ, এ বি আর ইএফ, হ্যাঁ এ বি আর ইএফ এর মধ্যে ক্রিন্তন হিসাব করলেও সেম, সিডি আর ইএফ এর মধ্যে ক্রিন্তন হিসাব করলেও সেম। কারণ দেখো দুইটা ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের ট্যান থিটাকেই নির্দেশ করছে। এই যে দেখো যদি তুমি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করো, তাহলে এই ত্রিভুজের কিন্তু থিটার বিপরীত বাহু লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো জিই ডিভাইডেড বাই জিসি, যে কথা আমাদের এই থিটা আর এই থিটা তো সেম, তাহলে ট্যান থিটা সমান সমান ডেল্টা এক্স ডিভাইডেড বাই এল, এটাও কিন্তু একই কথা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ক্রিন্তন বিকৃতির কাহিনী গেল এগুলা। এইবার আসো, এবং ক্রিন্তন গুণাঙ্কের জিনিসগুলাও আমরা দেখলাম। এবার আমরা আসি আমাদের আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন পীড়ন এবং গুণাঙ্ক, এবং গুণাঙ্ক। হ্যাঁ, তো এটা কেমন জিনিস? মনে করো আমরা কোনো একটা গোলক বাছাই করছি, আমরা কোনো একটা গোলক বাছাই করছি, হ্যাঁ, এই গোলকের ভিতরে আমরা একটা, এই গোলকটাকে আমরা একটু কালার দিয়ে দিলাম। সো এইবার আমরা এই গোলকটার উপরে একটা চাপ প্রয়োগ করছি, এই গোলকটার উপরে আমরা এবার একটা চাপ প্রয়োগ করছি। সো চাপটা প্রয়োগ করার পরে দেখা গেছে স্বাভাবিকভাবে যে আমাদের এই গোলকটা, যখন এই গোলকটার উপরে আমরা একটা চাপ প্রয়োগ করছি,
বাইরে থেকে বল দিছি, বাইরে থেকে আমরা এর ওপরে চতুর্দিক থেকে একটা এক্সট্রা চাপ প্রয়োগ করছি, চতুর্দিক থেকে আমরা একটা এক্সট্রা চাপ প্রয়োগ করছি। সো চাপ প্রয়োগের ফলে শুরুতে এটার আয়তন ছিল ভি এবং পরবর্তীতে এটার আয়তন হয়ে গেছে ভি প্রাইম। শুরুতে এটার আয়তন ছিল ভি, পরবর্তীতে চাপ প্রয়োগ করছি চারদিক থেকে এবং এই চাপ প্রয়োগ করার ফলে তার আয়তন হয়ে গেছে ভি প্রাইম। সো খেয়াল করো, যখন আমি চতুর্দিক থেকে এরকম একটা চাপ প্রয়োগ করছি, চতুর্দিক থেকে যখন এই চাপ প্রয়োগ করছি, তখন এই গোলকটার ভিতরে কি একটা রিস্টোরিং ফোর্স তৈরি হবে না? এই রিস্টোরিং ফোর্স পার এরিয়া, সেটাকেই কিন্তু আমরা বলছি আয়তন পীড়ন। সবার আগে দেখি আয়তন বিকৃতি কোনটা হবে। আয়তন বিকৃতি কোনটা হবে? সো আয়তন বিকৃতি হবে সবসময় আমরা কি করি, উপরে লিখি পরিবর্তন আর নিচে লিখি আদি যেই আয়তনটা সেইটা। তো বলো তো আমাদের পরিবর্তনটা কতটুকু হয়েছে? পরিবর্তন হয়েছে ভি মাইনাস ভি প্রাইম এবং আদি আয়তন কত? আদি আয়তন হচ্ছে ভি। সো আমরা এটাকে সুন্দরভাবে এভাবে লিখি যে উপরে হলো ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। এবার আসো আমাদের আয়তন পীড়ন কোনটা? আয়তন পীড়ন বলতে আমরা কোনটাকে বুঝবো? সো খেয়াল করো, আয়তন পীড়নটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। এই এফটা কোন এফ? এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। যেই ফোর্সটা দেখা যাবে যখন এই বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছে, যেই ফোর্সটা ইন্টারনালি চেষ্টা করবে সেটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে, সেই ফোর্সটা ডিভাইডেড বাই টোটাল এরিয়া, সেটা হচ্ছে আমাদের আয়তন পীড়ন। এবং এই আয়তন পীড়নের যা মান, যখন এই বস্তুটা এরকম সাম্যাবস্থায় চলে আসবে, তখন বলতো এই আয়তন পীড়ন এবং বাহ্যিক যেই চাপটা প্রযুক্ত হয়েছে, দুইটা কি পরস্পর সমান না? সো এই কারণে আমরা কিন্তু এখানে আয়তন পীড়নের বদলে প্রেসার দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। আয়তন পীড়নের বদলে আমরা এটাকে কিন্তু প্রেসার দিয়ে প্রকাশ করতে পারি। আবার শোনো কথাটা, আমরা পীড়ন মানে কি জানি? রিস্টোরিং ফোর্স পার এরিয়া। সো যখন আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করে যখন এটা আয়তন সংকুচিত করে দিচ্ছি, তখন কিন্তু বাইরে থেকে আমরা একটা চাপ প্রয়োগ করলাম। সো বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বস্তুর একটা বিকৃতি হলো। বিকৃতি হলে সে কি চাইবে? পুনরায় আগের অবস্থায় ফেরত আসতে চাইবে। তার ভিতরে একটা ইন্টারনাল ফোর্স তৈরি হবে, একটা রিস্টোরিং ফোর্স তৈরি হবে পার এরিয়া। সেইটাকে আমরা বলছি আয়তন পীড়ন। এখন যখন গাণিতিকভাবে আমরা প্রকাশ করব, তখন দেখো এই আয়তন পীড়ন এইটা কিন্তু কার সমান? যখন এটা সাম্যাবস্থায় চলে আসছে, যখন এটা আয়তন ছোট হয়ে ফিক্সড হয়ে গেছে, বাইরে থেকে চাপ প্রয়োগ করার ফলে আয়তন ফিক্সড হয়ে গেছে, এই সময় কি তার ইন্টারনাল যে ফোর্স পার এরিয়া এবং বাহ্যিক যেই ফোর্স পার এরিয়া, সেইটা কিন্তু পরস্পর সমান। সো বাহ্যিক ফোর্স পার এরিয়াকে আমরা কি বলছি? চাপ বলছি। তো আমরা এই জন্য আয়তন পীড়নটাকে সমান সমান কিন্তু চাপ দিয়েও লিখতে পারি। দুইটা জিনিসের মধ্যে ছোট্ট পার্থক্য আছে পীড়ন এবং চাপের মধ্যে। দেখো, চাপ যে জিনিসটা সেটা কিন্তু সবসময় বাহ্যিক বল পার এরিয়া হয়, বাহ্যিক বল পার এরিয়া হয় এবং চতুর্দিক থেকে কিন্তু চাপ কাজ করে। কিন্তু যখন আমরা পীড়নের কথা বলছি, তখন কিন্তু পীড়নটা কোনো বাহ্যিক বল না, পীড়নটা কি? একটা ইন্টারনাল ফোর্স পার এরিয়া, একটা রিস্টোরিং ফোর্স পার এরিয়া, যেই ফোর্সটা চায় ডিফর্মেশন অবস্থা থেকে বস্তুটাকে পুনরায় আবার আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে। সো আমাদের এই আয়তন পীড়ন হচ্ছে, যখন আমরা আয়তন পীড়নের কথা বলছি তখন কিন্তু এই ফোর্স পার এরিয়া, কিন্তু যখন গাণিতিকভাবে আমরা এটাকে লিখব, তখন এই ফোর্স পার এরিয়া কিন্তু দেখো চতুর্দিকে না, এই ফোর্স পার এরিয়াটা চতুর্দিকে ইন্টারনালি, এবং ওই ইন্টারনাল যে ফোর্স পার এরিয়া সেটা কিন্তু বাহ্যিক চাপের সমান। কারণ যদি বাহ্যিক চাপ বেশি হতো তাহলে কিন্তু এটা আরও সংকুচিত হতেই থাকতো। কিংবা যদি আমাদের এই পীড়নটা বেশি হতো, ভিতরের ইন্টারনাল পীড়নটা যদি বেশি হতো, তাহলে কিন্তু এটা আরও বড় হতে থাকতো। কিন্তু যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তার মানে কি ভিতরের যে পীড়নটা তৈরি হয়েছে সেটা বাহ্যিক চাপের সমান। সো এই কারণে আমরা এটাকে চাপ দিয়েও কিন্তু গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? সো আমরা এখান থেকে যেটা দেখলাম, দেখো পীড়ন ইজ প্রপোর্শনাল টু, যেহেতু বিকৃতি, তাই পীড়নটাকে আমরা এভাবে যদি লিখি যে এফ আর, বা পীড়ন যেটা যদি পি দিয়েই প্রকাশ করি, পি ইজ প্রপোর্শনাল টু, বিকৃতি বলতে কোনটা? বিকৃতি হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি। সবসময় খেয়াল করো, বিকৃতি কিন্তু একই রকম। বিকৃতি হচ্ছে যখন দৈর্ঘ্য বিকৃতি ছিল তখন দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এইখানেও কি আমাদের আদি আয়তন ডিভাইডেড বাই
এখানেও কি আমাদের আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। সো তাহলে পিরন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটাকে যদি আমরা এখন সমান সমান দিয়ে লিখি তাহলে একটা কনস্ট্যান্ট লাগবে। এই কনস্ট্যান্টটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। সো এই বি ইন্টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি, এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক। সো এইখানে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে বাল্ক মডুলাস, এটাকে আমরা বলছি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, বা এটাকে বলা হচ্ছে বাল্ক মডুলাস। এইখানে কোনো কোনো বইতে তুমি দেখবা সামনে একটা মাইনাস সাইন দেওয়া আছে, কারণ চাপ যেটা সেটা তো আসলে বহির্মুখী কাজ করছে, কিন্তু আয়তন বিকৃতি যেটা এটা তো আসলে চেঞ্জটা তো নেগেটিভ, চেঞ্জটা ডেল্টা ভি যেটা, এই ডেল্টা ভিটা তো নেগেটিভ, কারণ আদি আয়তন বেশি শেষ আয়তন কম। সো আমরা যখন পরিবর্তন হিসাব করি তখন সবসময় কিন্তু শেষ মাইনাস আদি করি। সো যখন শেষ মাইনাস আদি করছি ডেল্টা ভিটা কিন্তু নেগেটিভ, কিন্তু বাহ্যিক যে চাপ প্রযুক্ত হচ্ছে এটা তো পজিটিভ। সো তাহলে এটা পজিটিভ বানাইতে হলে বিটাকেও তখন নেগেটিভ হতে হবে, তো বি তো আর নেগেটিভ করবো না, সেই কারণে আমরা সামনে একটা মাইনাস সাইন বসাই দিই, যাতে করে এখানকার নেগেটিভ আর এখানকার নেগেটিভ দুইটা মিলে আলটিমেটলি সমীকরণটা পজিটিভ হয়ে যায়। তো এটা হচ্ছে কোনো কোনো বইতে মাইনাস সাইন দেওয়া আছে, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন কোনো মাইনাস সাইনের ভেজাল এখানে যাব না। আমরা জাস্ট আয়তনের পরিবর্তনটা মডুলাস আকারে লিখব, ডিভাইডেড বাই আদি আয়তন আর প্রেসারের মানটা লিখব। সেখান থেকে আমরা বাল্ক মডুলাস যদি বের করতে বলে তাহলে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্কটা বের করলাম। সো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে বি সমান সমান পি ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি, বা এখান থেকে লিখতে পারি পি ইন্টু আয়তন ডিভাইডেড বাই ডেল্টা ভি। এটা হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক বি এর মান। সো আয়তন গুণাঙ্ক যেটা, আয়তন গুণাঙ্ক যেটা সেটাও কিন্তু দেখো, এটা কি শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য, এটা কি শুধুমাত্র তরলের, শুধুমাত্র বায়বীয়র না, আয়তন গুণাঙ্ক যেটা সেটা কিন্তু তিনটা পদার্থের জন্যই, তিনটা স্টেটের জন্যই এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, তিনটা জন্যেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়। মুস্তাকিম, আমি তোমাকে ব্যান করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। ও লিখছে, ও ফাহমিদা তুমি কোথায়, রিমুভ কমেন্ট অ্যান্ড ব্যান অথর। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। মুতাসিম বিল্লাহ, সবগুলা থেকে ব্যান করে দিচ্ছি, টাটা। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো দেখো আমরা এখানে দেখলাম আয়তন বিকৃতির ক্ষেত্রে কাহিনী কি। এখন দেখো এটা শুধুমাত্র যে গোলকীয় বস্তুর জন্যই হতে হবে বিষয়টা এরকম না, আমরা কিন্তু এই সেম জিনিসটা ঘন আকৃতির বস্তুর জন্যও কিন্তু এটা প্রযোজ্য, ঘনক আকৃতির বস্তুর জন্যও কিন্তু সেম জিনিস প্রযোজ্য। হ্যাঁ, সো মনে করো আমরা এটাকে একটু কম্বাইন করে নেই। ওকে, ওকে, সো কি করছি দেখো, সাপোজ আমরা একটা ঘনকের চারিদিক থেকে বল প্রয়োগ করছি, চারিদিক থেকে এখানে প্রেসার দিছি। সো চারিদিক থেকে প্রেসার দেওয়ার পরে দেখা গেছে এটার বর্তমান যেই আয়তন সেই আয়তন হয়ে গেছে ভি প্রাইম, এবং আগে যে আয়তন ছিল সেটা ছিল ভি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়তনের পরিবর্তন কতটুকু, ডেল্টা ভি বা ভি মাইনাস ভি প্রাইম, এবং আদি আয়তন হচ্ছে ভি। তাহলে এটাও কিন্তু আয়তন বিকৃতির একটা এক্সাম্পল, মাথায় রেখো। এবং আয়তন বিকৃতির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো আকৃতিগত পরিবর্তন হয় নাই। তুমি দেখো তো এটার কি শেপ পরিবর্তন হয়ে গেছে, এটার কি আকৃতি পরিবর্তন হয়ে গেছে। যেমন আমরা যখন আকৃতি কৃন্তন বিকৃতির ক্ষেত্রে দেখেছিলাম, কৃন্তন বিকৃতির ক্ষেত্রে দেখো এটা কিন্তু তার শেপটা পরিবর্তন হয়ে গেছিল। এইটুকু আগে ছিল বর্গের মতন দেখতে, বা চতুর্ভুজ যেরকম ছিল আয়তক্ষেত্রের মতন ছিল এর প্রস্থচ্ছেদটা, আগে ছিল আয়তক্ষেত্র, পরবর্তীতে যখন এটা ঘুরে গেল তখন কিন্তু এটা কি হয়ে গেছে, একটা সামান্তরিকের মতন হয়ে গেছে, বা একটা রম্বস প্যারালাল সাইন সাব হয়ে গেছে। সো আমাদের এইখানে দেখো আকৃতিটা কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন কিন্তু এখানে হয় নাই। অন্যদিকে যখন আমাদের আয়তনের পরিবর্তনটা হবে তখন কিন্তু এই জায়গাতে খেয়াল রাখতে হবে বল প্রয়োগ করার ফলে আকৃতি কিন্তু সেম থাকবে, বলটা প্রয়োগ করার ফলে
আকৃতি কিন্তু সেম থাকবে, আকৃতি একই থাকবে। যেমন দেখো আমাদের গোলক গোলকই আছে, ঘনক ঘনকই আছে, জাস্ট আয়তনের পরিবর্তনটা হয়েছে। তো এটা খেয়াল রেখো, আয়তন বিকৃতির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। সো তাহলে অনুদৈর্ঘ্য কি তিনটার জন্য? আচ্ছা বলো তো, অনুদৈর্ঘ্য যেটা সেটা কি আমাদের তরলের জন্য হবে? সেটা কি বায়বীয়ের জন্য হবে? না। ক্রিন্তন যেটা সেটা কি আমাদের তরলের জন্য, বায়বীয়ের জন্য হবে? না। সো আমাদের প্রথম যে দুইটা আমরা পড়লাম, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক। আর আরেকটা যেটা পড়লাম আমাদের হচ্ছে এই আয়তনের, আরেকটা যেটা পড়লাম আকারের, আকার তো না আকৃতির, যে আমাদের ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন গুণাঙ্ক। এই প্রথম দুইটা কিন্তু শুধুমাত্র কঠিনের জন্য প্রযোজ্য, শুধুমাত্র কঠিনের জন্য প্রযোজ্য। কিন্তু আয়তন বিকৃতি যেটা, এটা কিন্তু তিনটার বেলাতেই খাটে, এবং বরং কঠিন পদার্থের আয়তন বিকৃতি কিন্তু কম হয়, অন্যদিকে তরল এবং বায়বীয় পদার্থের কিন্তু আয়তন বিকৃতিটাই বেশি হয়। আচ্ছা গেল। এবার আসো এখান থেকে আরও কয়েকটা ছোট ছোট জিনিস, যেমন আমরা যদি আয়তন গুণাঙ্ক এর যে বিপরীত রাশি, আয়তন গুণাঙ্ক এর বিপরীত রাশিকে বলে সংনম্যতা। আয়তন গুণাঙ্ক এর বিপরীত রাশি হলো সংনম্যতা, যেটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি, যেটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটিকে নর্মালি সি দিয়ে প্রকাশ করা হয়, কোনো কোনো বইতে কে দিয়ে প্রকাশ করছে, ইচ্ছা। সো কম্প্রেসিবিলিটি হচ্ছে 1/b, অর্থাৎ যেই বস্তুর আয়তন গুণাঙ্ক বেশি তার কম্প্রেসিবিলিটি কম, যার আয়তন গুণাঙ্ক কম তার কম্প্রেসিবিলিটি বেশি। যেমন ধরো আমরা যদি পূর্ণ দৃঢ় বস্তুর দিকে তাকাই, পূর্ণ দৃঢ় বস্তুর দিকে তাকাই, বলো তো পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক কি হবে? পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক কি হবে? পূর্ণ দৃঢ় বস্তু আয়তন গুণাঙ্ক সমান কি ছিল? পীড়ন বাই বিকৃতি না? একটু মনে করে দেখো, যে কোনো গুণাঙ্ক সমান কি? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আচ্ছা বলো তো, পূর্ণ দৃঢ় বস্তু সেটা তো কখনোই বিকৃতি হবে না। বিকৃতি যদি শূন্য হয় তাহলে পীড়ন বাই শূন্য, এটা কি অসীম না? এবং তাহলে কম্প্রেসিবিলিটি কত? 1/b, এটা সমান সমান হচ্ছে 1 অসীম যদি ধরো তাহলে এটা কত হচ্ছে? 0। তার মানে পূর্ণ দৃঢ় বস্তুর কিন্তু কম্প্রেসিবিলিটি শূন্য, অর্থাৎ আমাদের পক্ষে কম্প্রেস করার অ্যাবিলিটি নাই, কম্প্রেসিবিলিটি শূন্য বা সংনম্যতা হচ্ছে 0। কিন্তু আয়তন গুণাঙ্ক হলো এটার অসীম, ঠিক আছে? অর্থাৎ এটা বিশাল পরিমাণে তার ডিফরমেশনে বাধা দেয় পূর্ণ দৃঢ় বস্তু, এটা এই জন্য অসীম। বিশাল পরিমাণে তার বিকৃতির যাই হোক না কেন সে পীড়ন হিউজ, অর্থাৎ এটা এমন একটা বাধা দেয় যে কোনোভাবেই বিকৃতি করাই যায় না। তো এটার নিজের অবস্থা ধরে রাখার যেই ক্যাপাসিটি সেটা অসীম, তাকে কম্প্রেস করাই যায় না, কম্প্রেসিবিলিটি হচ্ছে শূন্য। অন্যদিকে যদি আমরা বলি পূর্ণ প্লাস্টিক বস্তু যেটা আছে, পূর্ণ প্লাস্টিক বস্তু, বলো তো পূর্ণ প্লাস্টিক বস্তুর ক্ষেত্রে তার আয়তন গুণাঙ্কটা কেমন হবে? পূর্ণ প্লাস্টিক বস্তু তার যে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক সমান হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে পূর্ণ প্লাস্টিক বস্তু ভাইয়া সে কি কোনো রকমের বাধা দেয়? ডিফরমেশনে কি সে কোনো রকমের বাধা দেয়? দেয় না কিন্তু, কারণ পূর্ণ প্লাস্টিক বস্তু আমরা কি পড়ছিলাম, বস্তুটাকে চাপ দিয়ে যেভাবে রাখা হয় সেটা সেভাবেই থেকে যায়, সেটা আবার পুনরায় আগের অবস্থায় ফেরত আসার এর কোনো সম্ভাবনা নাই। তাহলে এর জন্য পীড়ন কিন্তু শূন্য, বিকৃতি কিন্তু ভালোই হয়, বিকৃতি তুমি যত চাও তত কিন্তু করতে পারো। সো যে কোনো একটা বিকৃতি যাই দাও না কেন পীড়ন শূন্য, তাই এটার আয়তন গুণাঙ্ক শূন্য কিন্তু কম্প্রেসিবিলিটি অসীম, অর্থাৎ আমরা এটাকে অসীম পরিমাণে কিন্তু এটাকে কম্প্রেস করে ফেলতে পারি, অসীম পরিমাণে আমরা এটাকে কম্প্রেস করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে।
সো আমাদের মোটামুটি থিওরির যে ছোট ছোট পার্টগুলো ছিল সেগুলো আমরা দেখে ফেললাম। গুড, সেগুলো আমরা দেখে ফেললাম। এবার আসো আমরা কিছু ম্যাথ প্রবলেমে চলে যাই। প্রথম ম্যাথ একটু লিখে ফেলো তো, এটা 1 নাম্বার ম্যাথ, একটু তুলে ফেলো। 1 নাম্বার ম্যাথ একটু তুলে ফেলো। সময় দিলাম 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো। আগের স্লাইড, এই যে নাও আগের স্লাইড। ঠিক আছে, চলো। সি মানে কি? আচ্ছা, কম্প্রেসিবিলিটি মানে হলো সংনম্যতা, এই তো সংনম্যতা। ঠিক আছে, লেখা শেষ। একটা 6 মিটার লম্বা এবং 3 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। তারটি একটা গ্রহে অবস্থান করছে। একটি 4 কেজি ভরের ব্লক তারের মুক্ত প্রান্তের সাথে যুক্ত। গ্রহটির অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে? তাহলে আসো আমরা আগে একটু ছবি এঁকে ফেলি। কি বলছে? একটা 6 মিটার দৈর্ঘ্যের তার, একটা 6 মিটার লম্বা তার, এই তারটাকে আমরা একটা সিলিং এর মধ্যে ঝুলাইছি। এটার ক্যাপিটাল এল দেওয়া আছে 6 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 3 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক লিখলাম তো? এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে y = 2 × 10⁻11 নিউটন পার মিটার। সো এ নিউটন পার মিটার স্কোয়ার হবে। তারটা একটা গ্রহে অবস্থান করছে, তারটা একটা গ্রহে অবস্থান করছে, ভালো কথা। একটা 4 কেজি ভরের ব্লক তারের মুক্ত প্রান্তের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। সো এইটা মনে করো সেই ব্লক, এইটা হচ্ছে মনে করো সেই ব্লক, যেই ব্লকটাকে আমরা এর সাথে যুক্ত করে দিয়েছি। সো এম সমান বলে দিয়েছে 4 কেজি। তাহলে স্বাভাবিকভাবেই দেখো এখন এই 4 কেজি ভরের ব্লকটা কিন্তু যেহেতু যেই গ্রহতে আছে সেই গ্রহ অনুযায়ী ওই গ্রহটা এই ব্লকটাকে কি করবে? mg পরিমাণ বলে আকর্ষণ করবে। এখন এই mgটা হচ্ছে mg প্রাইম, কারণ আমরা অন্য একটা গ্রহতে আসছি, তাই এটা mg প্রাইম। এবং g প্রাইম হচ্ছে 4 ভাগের 1 ভাগ, g এর মানে অভিকর্ষ ত্বরণের 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু এই বস্তুটার সাহায্যে এই তারের উপরে কতখানি বল কাজ করছে সেই বলের মানটা আমরা বের করে ফেলতে পারলাম। বলটা সরাসরি দেওয়া নাই, বলটা এমজির ফর্মে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই যে আমাদের তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা আগে সূত্রটা লিখব F/A = y × l/L। কিভাবে বুঝলেন ভাইয়া এই ফর্মুলা খাটবে? কারণ এখানে দেখো তারের দৈর্ঘ্য নিয়ে আলাপ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি রিলেটেড যে সূত্র সেটা আমরা লিখব। তাহলে এফ এর মানটা কত? এফ এর মান হচ্ছে mg / 4 ডিভাইডেড বাই এরিয়া কত? 3 × 10⁻⁻6। 3 × 10⁻⁻6 সমান y এর মান কত? 2 × 10⁻11। 2 × 10⁻11 ইন্টু আমাদেরকে জানতেই চাইছে স্মল এল কত, আর ক্যাপিটাল এল হচ্ছে 6। এম এর মান কত? এম এর মান হচ্ছে 4 কেজি ছিল না? হ্যাঁ, এম এর মান ছিল 4 কেজি। তাহলে এখান থেকে আমরা স্মল এল এর মান কত বের করে ফেললেই হয়ে গেল। ক্যালকুলেশন নিজেরা করো, 4 4 কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো হিসাব করে কত আসে। পিঙ্কি বলেছ 10⁻⁻4। mg/4টা বুঝো নাই। কেন বুঝো নাই? দেখো আমাদের বলছে কি গ্রহটার অভিকর্ষ ত্বরণ, মানে পুরো সিস্টেমটা পৃথিবীতে নাই, এটাকে অন্য একটা গ্রহতে নিয়ে যাওয়া হয়েছে, একটা গ্রহে অবস্থান করছে। গ্রহটার অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। তাহলে ভাইয়া অভিকর্ষ ত্বরণ যদি 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই বস্তুটাকে ওই নতুন গ্রহটা mg বলে টানার কথা।
কিন্তু ওর ওখানে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 1/4, তাহলে এই যে জি, পৃথিবীর যে জি তার 1/4 তো জি প্রাইম। সো এই কারণে আমরা এখানে এই তারের ওপরে যে প্রযুক্ত বল সে তো মূলত এই এমজিটাই দিচ্ছে। তাহলে এই এমজি প্রাইম যেটা ডিভাইডেড বাই এ করলাম, এখান থেকে আমরা এমএম কাটাকাটি করে জি এর ভ্যালুটা বের করে ফেলছি। বুঝছো? গুড। সি মেইনলি কি বোঝায়? সি ওই যে বললাম কম্প্রেসিবিলিটি বা কতটুকু সংনম্যতা, অর্থাৎ ওই বস্তুটাকে কতটুকু কম্প্রেস করার ক্ষমতা আমাদের আছে, ওই বস্তুটাকে কম্প্রেস করা যাবে কতটুকু পরিমাণে, সেটার ভ্যালুটা আমরা দেখে বুঝি, মানে সি এর ভ্যালুটা দেখে বুঝি যে ওইটার কি কম্প্রেসিবিলিটি বেশি নাকি কম। যদি মান বেশি হয় তাহলে ওটাকে বেশি কম্প্রেস করা যায়, আর যদি মান কম হয় তাহলে কম পরিমাণে কম্প্রেস করা যায়, এইটাই। সো আমরা এখান থেকে এল এর মানটা বের করে ফেলবো। দেখো তো এল এর মান 10⁻⁻4 বলছো, একটু হিসাব করে দেখো আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ মনে হয় ঠিকই আছে, কারণ এখানে 3 আসবে, তাহলে 10⁻⁻4 মিটার, এটা হলো আমাদের এল এর মান। ঠিক আছে, সহজ অঙ্ক একদম। গুড। এবার দেখো 2 নাম্বার প্রশ্ন, একটু তুলে ফেলো তো, সুন্দর একটা প্রশ্ন এটা। 2 নাম্বার প্রশ্ন একটু তুলে ফেলো। চিত্রে একটা তারের সাথে যুক্ত ভর বনাম তারের প্রসারণের গ্রাফ দেওয়া আছে। সো আমাদের ভর বনাম তারের প্রসারণ, সো এক্সটেনশন যেটা এটাই বোঝাচ্ছে আসলে তারের প্রসারণ, এটা হচ্ছে তারের প্রসারণ। এটা আসলে ভর না, যেহেতু লোড নিউটনে দেওয়া, এটা আসলে ভার বনাম তারের প্রসারণের গ্রাফ দেওয়া আছে। সো ভার মানে এটা আসলে কি বলতো, এটা কিন্তু সেই এফ দেওয়া। সো এফ এর সাথে সাথে তারের প্রসারণ কতটুকু হচ্ছে সেটার একটা গ্রাফ এখানে দেওয়া আছে। তুলে ফেলো গ্রাফটা আগে, তুলে ফেলো প্রশ্নটা আগে, তুলে ফেলো প্রশ্নটা আগে, তুলে ফেলো। ডান। দেখো, সো আমাদের এখানে বললো যে চিত্রে তারের সাথে যুক্ত ভার বনাম তারের প্রসারণের গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা একটা মূলবিন্দুগামী সরলরেখা যা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তারের দৈর্ঘ্য 62.8 সেন্টিমিটার এবং তারের ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার। বললো তারের ইয়ংয়ের গুণাঙ্ক কত নির্ণয় করো। তাহলে ভাইয়া দেখো, তারের প্রসারণ, যেহেতু তারের প্রসারণ নিয়ে কাজ, এটা তো আকৃতিগতও না আয়তনগতও না, তাহলে আমাদের মেইন যে ফর্মুলা এফ বাই এ সমান সমান অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই যদি আসি, তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আছে তারের প্রসারণ। বলো তো তারের প্রসারণটা কি আসলে স্মল এল এর পার্টটুকু না? তাহলে এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর যেহেতু রাখছি, তাই এটাকে একপাশে রাখলাম। স্মল এল সমান সমান কি লেখা যায়, এল ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এ, ইন্টু লেখা যায় ইন্টু এফ। দেখো তো এটাকে এভাবে রাখা যায় কিনা। আমরা কি করলাম, আমরা স্মল এলটাকে দেখো রাখছি কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এফটাকে আমরা রাখছি এক্স অক্ষ বরাবর, এবং মাঝখানে বাকি সমীকরণের মধ্যে এদিক ওদিক করে বাকি যে অংশটা পেলাম ওয়াই ইন্টু ক্যাপিটাল এল, দাঁড়া আমার মনে হয় এখানে একটা ঝামেলা করে ফেলছি, এফটাকে এই পাশে রাখলে ওয়াই ডিভাইডেড বাই এ এল, এটা তো ওয়াইটা তো নিচে আসবে, ওয়াইটা তো নিচে আসবে। সো এখান থেকে দেখলে এটার মানটা কত আসে, এফ রাখলে আসতেছে এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। ঠিক আছে, এল এর পাশে নিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। সো তার মানে খেয়াল করো এই পার্টটা কিন্তু মূলত আমাদের এম নির্দেশ করছে বা ঢাল নির্দেশ করছে। আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি, তার মানে আমরা কিন্তু এই ঢাল এম সমান সমান লিখতে পারি tan 45 ডিগ্রি, এবং এই ঢাল মানেই হচ্ছে এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে বলছিল, তারের ইয়ংয়ের গুণাঙ্ক কত বের করো, অর্থাৎ এই যে ইয়ংয়ের গুণাঙ্ক যেটা ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এল ডিভাইডেড বাই এ ইন্টু tan 45। খেয়াল করো এটা কিন্তু 45 তো হয়ে গেছে বলে বেঁচে গেছি, কারণ tan 45 এর মান 1, tan 30, tan 60 এরকম বিভিন্ন ভ্যালু কিন্তু থাকতে পারতো। তাহলে এখান থেকে আমরা যদি
62 সেন্টিমিটার, তো এটাকে মিটারে কনভার্ট করি, এসআই এককে সবগুলোকে নিচ্ছি। 0.628 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 4 মিলিমিটার ছিল, তার মানে ব্যাসার্ধ 2 মিলিমিটার, তাহলে পাই ইন্টু 2 ইন্টু 10⁻³ স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের এর ভ্যালু ইন্টু 1045 এর মান 1। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান কত পেয়ে যাব। সো 1.2 ইন্টু 10⁻⁴ আসলেই কি, একবার একটু করে দেখি, ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ এর উপরে স্কোয়ার। তাহলে এটা কত হয়? হ্যাঁ, 4.9 ইন্টু 10⁻⁴, তাই না? 4.9 ইন্টু 10⁻⁴, বা এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 10⁻⁴, এত নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কি বুঝতে পেরেছো কি না, দেখো তো ক্যালকুলেশন সব ঠিক আছে কিনা দেখো। সো এরকম গ্রাফ টাইপের ম্যাথগুলাই মনে রাখবা, একটা গ্রাফ দেওয়া থাকা মানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো যখন একটা গ্রাফ এভাবে দেওয়া, তার মানে কিন্তু তুমি এখান থেকে ঢাল বের করে রেজাল্ট বের করতে পারো। অনেক সময় দেখবা ওয়াই অক্ষের ভ্যালু দেওয়া আছে, এক্স অক্ষের ভ্যালু দেওয়া আছে, তার মানে কি তোমার এখানে বিভিন্ন দৈর্ঘ্য বৃদ্ধি, তার জন্য ভার কত বা এফ কত সেগুলো সব দেওয়া আছে। তো এরকম টাইপের কেসগুলোর জন্য কিন্তু গ্রাফ দেওয়া থাকলে ম্যাথ করা খুবই ইজি। তো গ্রাফ দেখলে আমরা অনেকে ভয় পেয়ে যাই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো দেখো এখান থেকে এফ বাই এ, এটা হলো আমাদের পীড়ন যেটা ছিল, এ সমান সমান ওয়াই ইন্টু বিকৃতি। তো এখান থেকে আমাদের এই কাজটা কেন করলাম, কারণ ওয়াই অক্ষ বরাবর একটা রাশি আছে, এক্স অক্ষ বরাবর একটা রাশি আছে। সো আমরা ওয়াই অক্ষ বরাবর যে রাশিটা সেটাকে বাম পাশে রাখলাম, এক্স অক্ষ বরাবর যে রাশি আছে এফ সেটাকে ডান দিকে রাখলাম, এবং এক্স এর সাথে কতটুকু গুণ আছে সেটা দেখলাম। এটাই তো আমাদের ঢাল। তাহলে এই ঢাল এম সমান সমান কত, দেখো প্রশ্নের মধ্যেই দেওয়া আছে 1045 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল যেহেতু দেওয়া। তাহলে এখান থেকে আমরা কিন্তু ওয়াই এর মান কত বের করে ফেললাম। বুঝতে পারছো আশা করি? গুড। ওকে, এম সমান এল বাই ওয়াই এ কেন হবে অঞ্জন? দেখো তো, এই যে আমাদের এইটা যদি ওয়াই অক্ষ বরাবর বসাও, এটা যদি এক্স অক্ষ বরাবর বসাও, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর বসাইছো, এটা এক্স অক্ষ বরাবর বসাইছো, তাহলে কি ওয়াই সমান সমান ঢাল ইন্টু এক্স না? তাহলে এই পার্টটা কি আমাদের ঢাল নির্দেশ করছে না? তাহলে এইটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, তাহলে এই গ্রাফের ঢাল কত? 1045 ডিগ্রি। এই জন্য 1045 ডিগ্রি সমান সমান লিখলাম এল ডিভাইডেড বাই ওয়াই এ। বুঝছো? দেখো বুঝেছো কিনা। ঠিক আছে, ওকে, গুড। তাহলে এটা ভালো একটা ম্যাথ, কিন্তু তোমাদের কলেজেও এরকম প্রবলেম দিয়ে দিতে পারে। পরের অঙ্কে যাই, 3 নাম্বার প্রশ্ন। দেখো তো কি বলছে, তুলে ফেলো একটা স্টিলের তার এর এক প্রান্ত একটা দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত, তারের অপর প্রান্তে একটা বল প্রয়োগ করা হলে তারের প্রসারণ হয় 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার নাকি প্রসারণ হয়, তার মানে এটা কি দেওয়া আছে, এটা কিন্তু প্রশ্ন পড়ে আইডেন্টিফাই করে ফেলতে হবে। যদি একই বল অপর একটা স্টিলের তার বি এর উপরে প্রয়োগ করা হয়, যার দৈর্ঘ্য এর দ্বিগুণ এবং ব্যাস এর 2.4 গুণ, তাহলে বি এর প্রসারণ কত হবে? একটু তুলে ফেলো, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো আগে প্রশ্নটা। 30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো। না, ঈদের আগে আর কোনো চ্যাপ্টার শুরু হবে না। ভ্যারিয়েবলকে এফ কেন ধরছেন? দেখো আমাদের এক্স অক্ষ বরাবর যে গ্রাফটা দেওয়া ছিল, সেটা এক্স অক্ষ বরাবর দেওয়া ছিল ভার বা লোড। তো এই কারণে আমরা এক্স অক্ষ বরাবর এফ ধরছি, যেহেতু ভার বা লোড। এবং আমাদের মূল সমীকরণটাকে এমনভাবে সাজাইছি যাতে করে ওয়াই অক্ষ বরাবর যে প্রসারণ আছে সেটা বাম দিকে থাকে, আর ভার যেটা এক্স অক্ষ বরাবর আছে সেটা ডান দিকে থাকে, আর বাকি সব কনস্ট্যান্ট যেন এক্স এর সাথে গুণ আকারে থাকে। জাস্ট ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এই ফরম্যাটটা নিয়ে আসার চেষ্টা করছি, আর কিচ্ছু না। গুড। দেখো তাহলে এবার প্রশ্নটা পড়ি। দেখো এখানে দুইটা তার দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, তো একটা তার আছে এ আর একটা তার আছে বি। ভালো কথা, এ যেই তারটা বলছে কি, এ তারের প্রসারণ হয় কত দেওয়া আছে, এল এ সমান সমান দেওয়া আছে 0.2 ইন্টু 10⁻³ মিটার। ভালো কথা। এবং আমাদের আর কি কি ডেটা দেওয়া আছে দেখি।
আমাদেরকে বলছে যদি একই বল আরেকটা স্টিলের তারের উপরে প্রয়োগ করা হয়, অর্থাৎ এর উপরে যে বল কাজ করছে বি এর উপরেও একই পরিমাণ বল আমরা প্রয়োগ করেছি, যার দৈর্ঘ্য এর দ্বিগুণ, অর্থাৎ যদি আমরা এর দৈর্ঘ্য হয় এল এ, তাহলে বি এর দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ, বি এর দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ। সো এল বি যেটা সেটা সমান সমান হলো এ তারের দ্বিগুণ দৈর্ঘ্যের। ঠিক আছে, একই বল অপর একটা স্টিলের তার বি এর উপরে প্রয়োগ করা হয়, যার দৈর্ঘ্য মানে বি এর দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ এবং ব্যাস এর 2.4 গুণ। সো এর যে ব্যাসার্ধ নিয়েই করি আমরা, কারণ ব্যাস যদি 2.4 গুণ হয় ব্যাসার্ধও কিন্তু 2.4 গুণ হবে। তাহলে এর যা ব্যাসার্ধ সেটা হচ্ছে বি এর ব্যাসার্ধের 2.4 গুণ। ঠিক আছে, 2.4 গুণ। তাহলে বি এর প্রসারণ কত হবে, এইটার প্রসারণ কত হবে এইটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে বলো তো, দুইটাই যেহেতু স্টিলের তার, একটা স্টিলের তার এ এবং তারের অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, একই বল একটা স্টিলের তার বি এর উপরে। সো যেহেতু উপাদান সেম বলে ওয়াই এ সমান সমান কি হবে ওয়াই বি না, কারণ কি উপাদান সেম স্টিলেরই যেহেতু তার, এটা কিন্তু প্রশ্নে বলা নাই যে দুইটা সেম, আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ উপাদান একই রকমই, এটাও স্টিলের এটাও স্টিলের। ঠিক আছে, দুইটাই যেহেতু স্টিলের সেই কারণে কিন্তু আমরা স্মল এল দিয়ে বুঝি দৈর্ঘ্য বৃদ্ধি। কোত্থেকে আসছো তুমি? স্মল এল মানে হলো দৈর্ঘ্য বৃদ্ধি, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেইটা। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে বলো তো, যে বি এর প্রসারণ কত হবে। তো এই টাইপের প্রবলেমগুলো করার জন্য যখন এরকম দুইটা তারের মানে কম্পেয়ার করার মতন ভ্যালুগুলো দেওয়া আছে, তখন আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করব সবার আগে দেখো আমাদের কি বের করতে বলছে, এলবি বের করতে বলছে না? তাহলে আগে একটু খেয়াল করি তো যে মেইন ফর্মুলা কি ছিল, এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। বলো তো স্মল এল সমান তাহলে কি লেখা যায়, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। আমরা লিখতে পারি এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, লেখা যায় তো স্মল এল সমান সমান এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। এই যে সমীকরণটা রাখলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ ভাইয়া। এখন যেই টেকনিকটা দেখাবো এটা অনেক টাইম সেভ করবে তোমার, খেয়াল করো। আমরা যেটা করব, এল এ দেওয়া আছে, দুইটা এফ সেম, এল এ এল বি এর মধ্যে সম্পর্ক, আর এ আর বি এর মধ্যে সম্পর্ক, ওয়াই ও আই বি এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। সো আমরা যখন এল বি বের করব তখন এভাবে লিখব, দেখো এল বি ডিভাইডেড বাই এল এ, এইটা সমান সমান কি লেখা যায় বলো তো? আমাদের এলটা হলো এফ এর সাথে প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা কি লিখতে পারি এফ বি ডিভাইডেড বাই এফ এ, এভাবে লিখতে পারি। ক্যাপিটাল এলটা হচ্ছে স্মল এল এর সাথে প্রপোর্শনাল, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল এল বি ইন্টু ক্যাপিটাল এল এ। ওয়াইটা হচ্ছে এল এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি ওয়াই এ ইন্টু ওয়াই বি। এরিয়াটা হচ্ছে স্মল এল এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি এ অফ এ এরিয়া অফ বি, এভাবে লেখা যায়। মূলত কি করছি দেখো, যে আমাদের যেহেতু দুইটার বিভিন্ন ভ্যালুগুলো দেওয়া আছে, তাই আমরা বি এর দৈর্ঘ্য বৃদ্ধিকে এর দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে ভাগ দিব। সো ভাগ দিলে স্বাভাবিকভাবে এই পুরা টার্মটা ডিভাইডেড বাই বি এর পুরা টার্মটা, এভাবে করে ভাগ দিতে হবে, বি এর পুরা টার্ম ডিভাইডেড বাই এর পুরা টার্ম। আলটিমেটলি দেখবা দুইটা লাইন করার পর তুমি এইরকম একটা রাশি কিন্তু পাবা, এরকম একটা সমীকরণই কিন্তু পাবা। সো এটা একবারে করছি, দেখো কি চিন্তা করে, যেহেতু এখানে এল এর সাথে এফটা সমানুপাতিক, এল এর সাথে ওয়াইটা ব্যস্তানুপাতিক, সো এই কারণে যখন এল বি বাই এল এ করছি, যেগুলো সমানুপাতিক ভাবে সম্পর্কিত সেগুলো আমরা দেখো, এও যদি উপরে থাকে ওর ফোর্সটাও উপরে, এল যদি উপরে থাকে তাহলে এর সাথে যেহেতু এটা সমানুপাতিক ছিল তাই এটা উপরে থাকবে, কিন্তু যেহেতু ওয়াই ব্যস্তানুপাতিক তাই ওয়াই বিটা উপরে বসবে না, ওয়াই বিটা নিচে বসবে। এটা যেহেতু ব্যস্তানুপাতিক এল এর সাথে তাই এটা কিন্তু নিচে বসলো, ঠিক আছে, ব্যস্তানুপাতিক বলে। আবার এর ক্ষেত্রেও দেখো, যেগুলা সমানুপাতিক ছিল সেগুলা নিচে নিচে বসছে কারণ ও নিচে আছে, যেগুলো ব্যস্তানুপাতিক ছিল সেগুলো উপরে উপরে বসছে। আশা করি মনে থাকবে, এটা করলে অঙ্ক আসলে অনেক ছোট্ট হয়ে যায়।
সো আমরা এখান থেকে দেখো এফ বি বাই এফ এ দুইটার উপরে একই পরিমাণ বল প্রয়োগ করার কথা বলা হয়েছিল, তাহলে এই দুইটা কাটাকাটি। দুইটাই ছিল স্টিলের তার, তাহলে এই দুইটাও কাটাকাটি। এল বি বাই এল এ এটার মান হচ্ছে 2 একক, এটার মান হচ্ছে 2 একক এল বি বাই এল এ। এবং এরিয়া অফ এ বাই এরিয়া অফ বি এটা আমরা কি লিখতে পারি দেখো, এরিয়া মানে পাই আর স্কোয়ার, সো এটাকে এভাবে লেখা যায় না, আর এ স্কোয়ার ডিভাইডেড বাই আর বি স্কোয়ার, এভাবে লেখা যায় না। এবং আমাদের আর বি সমান সমান কত, 2.4 ইন্টু আর এ, তাহলে 2 ইন্টু আর এ স্কোয়ার ডিভাইডেড বাই আর বি মানে হচ্ছে 2.4 ইন্টু আর এ, এইটার উপরে স্কোয়ার। তাহলে খেয়াল করো আর এ স্কোয়ারও কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে 2 ডিভাইডেড বাই 2.4 স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে 0.347। তাহলে এল বি বাই এল এর অনুপাত হচ্ছে এত। তাহলে আমাদের যেহেতু এল এর মান দেওয়া আছে, আমরা কিন্তু এখান থেকে এখন এল বি এর মান কত বের করে ফেলতে পারবো। সুতরাং এল বি সমান সমান হচ্ছে 0.347 ইন্টু এল এ, তাহলে এটাকে গুণ দিলাম 0.2 ইন্টু 10⁻³ দিয়ে, এইটা আসে হলো 6.94 ইন্টু 10⁻⁻5 মিটার দিয়ে। ঠিক আছে, দেখো তো হিসাব ঠিক আছে কি না, হিসাব ঠিক আছে কি না দেখো। সিক্স 6.9 ইন্টু 10⁵ মিটার, সো মিলিমিটারে কনভার্ট করলে 6.9 ইন্টু 10⁻² মিলিমিটার। মিলিমিটারে কনভার্ট করা ম্যান্ডেটরি না, যেহেতু আমাদের আগেরটার দৈর্ঘ্য মিলিমিটারে দেওয়া ছিল, তাই এটাও চাইলে মিলিমিটারে প্রকাশ করতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি না কিন্তু। তাহলে এই প্রসেসটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো, এই প্রসেসটা কি বুঝতে পেরেছো? প্রসারণ স্মল এল হলে তাহলে ক্যাপিটাল এল মাইনাস স্মল এলটা কি হবে? ক্যাপিটাল এল মাইনাস স্মল এল কিছুই হবে না, প্রসারণই তো বলে দিচ্ছে স্মল এল। যদি তুমি নতুন দৈর্ঘ্য বের করতে চাও তাহলে আদি দৈর্ঘ্যের সাথে প্রসারণটাকে যোগ করবা, কিন্তু আদি দৈর্ঘ্য থেকে প্রসারণ বাদ দিলে তো সেন্স মেক করে না কোনো কিছুই। ঠিক আছে, সো দেখো ভাইয়ারা পুরা বুঝতে পেরেছো কিনা। ভাই ওয়াই দিয়ে করলে হবে 100 বার হবে, কোনো অসুবিধা নেই। ও বলছে যে ভাই আমি যদি এটা ওয়াই এ বাই ওয়াই বি দিয়ে করি তাহলে কি হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা করার একটা সুবিধা কি, যে আমরা দেখো এল বি বাই এল এ করলাম, জানি আমাদের এল বি বের করতে হবে, পরবর্তীতে এল এ দিয়ে গুণ দিলেই কিন্তু, মানে অনুপাতটা যা পাবো পরে এল এ দিয়ে গুণ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো তুমি চাইলে ওয়াই বি বাই ওয়াই দিয়েও করতে পারো, এফ এ বাই এফ বি দিয়েও করতে পারো, ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল বি দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ধরে আগালেই কিন্তু হবে। ঠিক আছে, যে কোনো একটা ধরে আগালেই কিন্তু হবে। মিলিমিটার এ কেমনে নিচ্ছেন? এই মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করো, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, যাও মিটারে আছে মিলিমিটারে কনভার্ট করবা কেমনে। তাহলে দেখো আশা করি বুঝতে পেরেছো। চলো পরে প্রবলেমে চলে যাই। ডান 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 ডান। ওকে, পরের প্রশ্ন দেখো তো কি বলছে। এটা কত নাম্বার অঙ্ক হবে? 4 নাম্বার, এটা লাস্ট অঙ্ক, যাও 4 নাম্বার অঙ্ক। কি বলছে? এ এবং বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 5 মিটার এবং 6 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও দেওয়া আছে, এদের ওপর সমান ওজন প্রয়োগ করলে এদের প্রসারণও সমান হয়। এ এবং বি তারের ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত কত হবে? দেখি করো তো, করে ফেলো তো, এটা একদম ওই যে দুইটা তারের অনুপাতের অঙ্ক। এ এবং বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, সো এটা মনে করলাম এ তার, এটা মনে করলাম বি তার। সো আমাদের দৈর্ঘ্য যেটা এল এ, এটা সমান সমান দেওয়া আছে 5 মিটার, দৈর্ঘ্য এল বি সমান সমান দেওয়া আছে 6 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এ দেওয়া আছে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার, এবং এরিয়া অফ বি এটা দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। এদের উপরে সমান ওজন প্রয়োগ করা হয়েছে ভাইয়া, এটার মানে কি? এফ এ আর এফ বি পরস্পর সমান, এদের প্রসারণও নাকি সমান হয়, এল এ এবং এল বিও হচ্ছে সমান। তাহলে ওয়াই এ এবং ওয়াই বি এর অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আগে একটু দেখে নেই তো যে আমাদের ওয়াই এর ফর্মুলা কি ছিল, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল।
তাহলে ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি এইটা সমান সমান কি হবে? এটা হবে এফ এ এল এ এফ এফ এ এল এ বি স্মল এল বি, আর এখানে হবে এফ বি এল বি এ এল এ। আশা করি বুঝছো। সো আমরা এখান থেকে দেখো এফ দুইটা পরস্পর সমান দিলাম কাইটটা, আমাদের বলছে স্মল এল আর স্মল বি দুইটা পরস্পর সমান দিলাম কাইটটা। তাহলে ওয়াই এ বাই ওয়াই বি এই অনুপাতটাই আমাদের কাছে চেয়েছে। তাহলে এল এ মানে হচ্ছে ছিল 5 মিটার, এল বি মানে হচ্ছে 6 মিটার, ইন্টু এরিয়া অফ বি কত 3 ইন্টু 10⁻⁻5, আর এরিয়া অফ এ হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻5। তাহলে ভাইয়া এখান থেকে এইটাও কাটো, কি থাকে আড়াই দুগুণে আর এটা 3 দুগুণে, তাহলে এটা আসে 1। সো ওয়াই এ আর ওয়াই বি এর অনুপাত সেম, অর্থাৎ দুইটার উপাদান সেম, একই উপাদান, তারা উপাদান একই। যদি এটা চাই না, যেহেতু অনুপাত চাইছে, তাহলে 1:1, ইয়ং এর গুণাঙ্কের অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, সহজ জিনিস, আশা করি তোমরা এই অঙ্কগুলা করতে পারবা। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামীকালকে আরও কিছু ম্যাথ প্রবলেম নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।